আপামনি, আপনি ভয় পাবেন না। আমার এরকম সাজ হলে আকবর আর সবিরের হাত থেকে বেঁচে থাকার জন্য। কিন্তু আপনাকে এরকম দেখে তো বয়স্ক লোক মনে হচ্ছে না। আর কেনই বা এরকম সাজ সেজে আপনাকে থাকতে হচ্ছে? বললাম তো, শফিক আকবর এই দুজনের হাত থেকে বাঁচার জন্য, কারণ তারা আমাকে দেখলেই মেরে ফেলবে। ওনারা আপনাকে মারবে কেন? আপামনি, আপনি সব কিছু নিয়ে এই ঘরটাতে যান, আমি একটু বাজার করে নিয়ে আসি, ততক্ষণে ফ্রেশ হন, আমি এসে আপনাকে সব জানাবো। রুজি তার সব জিনিসপত্র মান্নানের দেখিয়ে দেওয়া ঘরে রাখলো। এটা হলো বস্তি, সেখানে দুটো ঘর। রুজি সব কিছু সাফাই করে ফ্রেশ হলো। এরই মাঝে মান্নান সব কিছু কিনে নিয়ে আসলো। আপনি বিশ্রাম করুন, আমি রান্না করতেছি। না না আপামনি, এটা হতে পারে না। আপামনি হলেন আমার মালিকের সন্তান, আমি হলাম আপনাদের বাড়ির কাজের লোক। আপনি কোনো কষ্ট করবেন, আমি সব করতেছি। আমি তো কিছুই জানি না, আগের হিসাব বাদ, আমি সব করতে পারবো। তবুও আপামনি, আপনাদের মন খেয়েছি। আপনার বাবা কত ভালো মানুষ ছিল, সেটা আমি আর তার মেয়ে, আপনি আপনাকে নিয়ে রান্না করে নিয়ে খাবো, এটা হতে পারে না। রুজি আর কথা বাড়ালো না। কেন জানি মান্নানের কথাগুলো শুনে একটু বিশ্বাস হচ্ছে। রুজি নিজের ঘরে গেল, গিয়ে আকাশের কথা ভাবতে লাগলো। আর আজকে যে ঘটনা ঘটেছে সেটা মনে করতে থাকলো। আকাশ বাসায় এসে শুনলো রুজি চলে গেছে। তখন আকাশ ভাবলো সত্যি সত্যি হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে গেছে, তাই চলে গেছে। আকাশ নিজের রুমে ঢুকে ড্রিঙ্ক করতে থাকলো। এমনটা তো হওয়ার কথা ছিল না রোজি। আমার ভালোবাসায় কি খুব কমতি ছিল, নাকি আমি এতটাই খারাপ যার কারণে আমার সাথে এরকম করলে? বিশ্বাস করো আকাশ, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার এই দেহ মন প্রাণ জুড়ে শুধু তুমি। আমি তোমাকে ঠকাবো এটা তুমি ভাবলে কি করে আকাশ? ঠিক লেখক শামীমের এক্স মিষ্টির মতোই কাজটা করলে তুমি। মিষ্টিকে হারিয়ে যখন লেখক শামীম পাগলের মতো বেঁচে ছিল, ঠিক একই রকম ভাবে আমিও আছি। কোনো কিছুই ভালো লাগতেছে না, কোথাও মন বসতেছে না আমার, বারবার ইচ্ছে করে মরে যাই আমি। তুমি ছাড়া সত্যি শূন্য আমি রোজি। আমি লেখক শামীমের এক্সের মতো না। মিষ্টি তো শামীমকে ঠকিয়ে টাকা পয়সাওয়ালা ছেলের সাথে হাত ধরেছিল। মিষ্টি তো শামীমকে ঠকিয়েছে বেইমানি করে, কিন্তু আমি সেটা করি নাই। আমার জীবনে শুধু তুমিই আছো, আর কেউ নেই। আকাশ, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া শ্বাস নিতেও কষ্ট হচ্ছে আমার, মনে হচ্ছে দম আটকে মারা যাচ্ছি আমি। আমি না হয় রাগের মাথায় চলে যেতে বলেছি, তাই বলে আমাকে না জানিয়ে চলে যাবে? এই বিশ্বাস করো আমাকে, এই ভালোবাসো আমাকে তুমি। আমি সত্যিই তোমাকে ছেড়ে আসতে চাইনি আকাশ, মনটা বারবার তোমার কথাই মনে করে। কিন্তু দেখো, যেখানে তোমার ভরসায় ছিলাম সেখানে তুমি আমাকে তোমার চোখের সামনে থাকতে মানা করেছো। হয়তো বেঁচে থাকবো, কিন্তু জীবিত লাশের মতো করেই। আমার মনটা তোমার দেহের ভেতরেই রেখেছি আকাশ, আমার আত্মাটা তোমার শরীরেই আছে। তোমার দেহের ক্ষতি করা মানে আমার আত্মাটাকে মেরে ফেলা। সেই সময় আকাশের কাছে শ্যাওলা, শারমিন আর আকাশের বোন আসফি আসলো। তারা এসে দেখে আকাশের চোখে জল। শারমিন আকাশের কাছ থেকে ড্রিঙ্কের বোতলটা কেড়ে নিল। আসফি আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। শ্যাওলা সব শুনে বোতল আবারও গিয়ে রেখে আসলো। কার জন্য এত কষ্ট পাচ্ছিস ভাই আমার, যে মেয়ে তোকে কখনো ভালোবাসে নাই? আপুরে, আমি যে ওই বেইমানটাকে পাগলের মতো ভালোবেসেছি, ওই বেইমানটা আজকে আমার চোখের সামনে অন্য কাউকে প্রপোজ করলো। হয়তো শারমিনের সাথে তোর আংটি বদল হয়েছে। যখন জেনেছি তোরা দুজন দুজনকে ভালোবাসিস, তখন রুজিকে কত বুঝিয়েছি আমি। সে বলে কি জানিস, তুই নাকি মাতাল, নারী লোভী, খারাপ চরিত্রহীন ছেলে। তোর মতো ছেলের সাথে নাকি টাইম পাসই করা যায়, প্রেম করা যায় না। আমিও শোনার পর শারমিনকে মানা করেছিলাম, যেহেতু তোমরা দুজন দুজনকে ভালোবাসো সেখানে শারমিন না থাকাই ভালো। কিন্তু আজকে রোজির জন্য তোমার কি অবস্থা সেটা দেখেছো? ভাই আমার, লক্ষ্মী সোনা ভাইটা আমার, যে তোকে ঠকিয়ে অন্য কারো হতে পারে, তুই কেন শারমিনের মতো স্মার্ট সুন্দরী মেয়ের সাথে সংসার করতে পারবি না? তুই ও রোজিকে দেখিয়ে দে, ওর থেকে ভালো কাউকে পেয়েছিস। আপু থাক না এসব, আকাশ যখন চাইছে না আমাকে, তখন আর জোর করার দরকার কি? আমিও আকাশের সুখ চাই, আমিও চাই রুজির সাথে আকাশ সুখে থাকুক। দেখেছিস শারমিনের মনটা কত বড়? আর অমত করিস না, তাছাড়া একটা মেয়ের সম্মান তোকে দিয়ে দিয়েছে। ঠিক আছে আপু, তোমরা যখন এত করে বলছো তখন আর না করব না আমি।
আপু চলেন, শারমিন আর আকাশ একসাথে থাকুক কিছু সময়। যাই হোক, ওরা সফল হলো। রুজিকে কালারিং বানিয়ে দিল ওরা। শারমিন আকাশের পাশে বসলো, কিন্তু আকাশের মনটা পড়ে আছে সেই রুজির কাছে। মান্নান রান্না শেষ করে রুজিকে খেতে ডাকলো। রুজি মনমরা হয়ে আছে, কারণ আকাশের কথা মনে পড়তেছে। আর মান্নানের বানানো খাবার দুজনেই খেয়ে নিল। ওরা খাওয়া শেষ করে আচ্ছা, বললেন না তো আমার বাবা মায়ের ঘটনা? আপনাকে সব না বললে যে আমার নিজের সাথেই নিজেই অন্যায় করা হবে। সত্যিই কি আমার বাবা মা ছিল? আর আমার বাবা মাকে কি সত্যি আকবর, শফিক এনারা মেরেছে? মান্নান রুজির হাত ধরে টেনে নিয়ে তার ঘরে নিয়ে গেল। একটা বক্স খুলে কিছু ফটো বের করলো। সবগুলো ফটো রুজিকে দেখালো। সত্যি তো রুজির চেহারার সাথে রাজীব চৌধুরীর চেহারার মিল আছে। রুজির বড় ভাই বোন ছিল, চাচা চাচি ছিল। রুজি ফটোগুলো দেখতেছে আর মান্নানের দিকে দেখতেছে। কিন্তু ওরা আমার বাবা মার পরিবারের সবাইকে মারলো কেন? আপামনি আপনি বসুন, আমি আর লেখক শামীম সব বলতেছি। তখন রুজির বয়স মাত্র 7 মাস হবে। এর আগে থেকেই রুজির বাসায় কাজ করত শফিক আর সায়রা। অনেক গরিব ছিল তারা, তাই তাদেরকে রাজীব চৌধুরী কাজের লোক হিসেবে রাখে। আকবর হোসেন ছিলেন রাজীব চৌধুরী গ্রামের লোক, তাকেও তার অফিসের কাজের লোক মানে পিয়ন হিসেবে রাখে। আর মান্নান গ্রামের বাড়িতে দেখাশোনা করত এবং গ্রাম থেকে চাষের সবকিছু শহরে গিয়ে রাজীব চৌধুরীকে দিয়ে আসতো। তো সেবার মান্নান শাক সবজি, মাছ, চাউল, আলু, পেঁয়াজ, রসুন সব কিছু নিয়ে যায়। কিন্তু গিয়ে দেখে রাজীব চৌধুরী আর নূরজাহান খুব রেগে আছে। তোমরা দুজন স্বামী স্ত্রী আমার এত বড় ক্ষতি করলে? কোন হিসেবে আমার স্ত্রীর গহনা আর আমার টাকা চুরি করে পালিয়ে যাচ্ছিলে? বড় সাহেব, আমরা ভুল করেছি, এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দেন। এটা ভুল নয়, এটা অন্যায়। এর সাজা অবশ্যই পেতে হবে তোমাদের। ম্যাডাম মাফ করে দেন, এইরকম কাজ আর কোনোদিন করব না। সেই সময় রুজির চাচা শফিকের গায়ে হাত তোলে। যাদেরকে আপন ভেবে বাসায় কাজ দিল, থাকতে দিল, খেতে দিল, আর তারা কিনা চুরি করে। শফিক বাধা দিচ্ছিল না, বসেছিল। রুজির চাচা চাচিও নূরজাহানের গায়ে হাত তোলে। সেই সময় আকবর হোসেন অফিসের একটা ফাইল নিয়ে আসে বাসায়। এসেই রুজির চাচা চাচি মারের হাত থেকে শফিক আর সায়রাকে বাঁচায়। স্যার, ওদেরকে মারতেছেন কেন? ওরা কি করেছে? আকবর, যাদেরকে আপন ভাবি তারাই আমার পিঠে ছুরি মারে। ওরা আজকে টাকা আর গহনা চুরি করে পালিয়ে যাচ্ছিল। গরিব মানুষ ভুলভাল না করেছে, এবারের মতো ওদেরকে মাফ করে দেন। আকবরের কথা মতো সেবারের মতো ওদেরকে মাফ করে দেয় রাজীব চৌধুরী। কিন্তু এর পরেও তারা টুকিটাকি চুরি করত। সেবার শহরে গিয়ে মান্নান আর গ্রামে ফেরা হয়নি। একদিন দুপুরে খাবার নিয়ে মান্নান অফিসে যায়। গিয়ে দেখে আকবরের গলায় জুতোর মালা পরানো আর পুলিশ এসেছে। বড় সাহেব, আকবরের গলায় জুতার মালা পরানো আর পুলিশ এসেছে কেন? কি আর বলবো, নিজের এলাকার গরিব মানুষকে এনে কাজ দিয়েছি, আর সেই লোক আমার কোটি টাকা ক্ষতি করেছে। আমার কোম্পানির ফাইল কিছু টাকার জন্য অন্য কোম্পানিকে দিয়েছে। আজকে আবার কোম্পানির মাল বেচে নিজের পকেটে টাকা ঢুকিয়েছে। মান্নান, তুই তো আমাদের গ্রামের মানুষ, বড় সাহেবকে একটু বল না এবারের মতো ক্ষমা করে দিতে। যার নুন খেয়েছি তার ক্ষতি হোক, আমি চাই না। অন্যায়ের সাজা ভোগ করতেই হবে তাকে। আকবর। সেই সময় আকবরের বউ ফরিদা, মেয়ে আসফি আর বড় ছেলে ফারহান আসে। রাজীবের পায়ে ধরে ক্ষমা চায়, কিন্তু রাজীব ক্ষমা না করে তাদেরকে পুলিশের হাতে দেয়। মান্নান সেবারের মতো গ্রামে চলে যায়। কয়েক মাস পর মান্নান আবারও শহরে আসে। আকবরও জেল থেকে ছাড়া পায়। নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বাসার কাজের লোক শফিকের সাথে হাত করে আকবর। না, ওইটা করতে পারবো না আমি, আকবর ভাই। সেদিন যে মার খেয়ে তোকে কে বাঁচিয়ে রেখেছিল? তুই কি চাস না রাজার হালে জীবন পার করতে? এভাবে আর কতদিন অন্যর বাসায় কাজ করবি? তাই বলে বড় সাহেবকে মেরে ফেলতে হবে আর তার সমস্ত সম্পত্তি আমাদের নামে করে নিব? এতে আমার লাভ কি হবে আকবর ভাই? অর্ধেক সম্পত্তি ভাগ পাবে তুমি। আমার আরো একটা শর্ত আছে, সেটা হলো তোমার 2 ছেলের সাথে আমার 2 মেয়ের বিয়ে দিতে হবে। আমি রাজি আছি, কিন্তু যা বলেছি তা করতে পারবে তো? তুমি মিয়া পাশে থাকলে সব করতে পারবো আমি। আকবরের বুদ্ধিমতে রাজীব আর তার বউকে পয়জন খাইয়ে সবকিছু লিখে নেয়। তারপর আকবর শফিক দুজনে মিলে রাজীব আর তার বউকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। যখন এটা রাজীবের ভাই বউ টের পায়, তখন সায়রা আর ফরিদা তাদেরকে ছুরির আঘাতে মেরে ফেলে।
ফারহান, আসফি এবং শেওলা রুজির বড় ভাই বোনকে মেরে ফেলে। মান্নান বাধা দিতে গেলে তাকে বেঁধে রাখে চেয়ারের সাথে। পুরো পরিবারকে মারার পর পুলিশকে ফোন করে আকবর। এসব কি করে হলো আর এসব কাজ কি করেছে? স্যার, ওনারা দুই ভাইয়ের মাঝে সম্পত্তি নিয়ে লড়াই, তার বলে এভাবে হলো। দেখেন স্যার, কোলের এই শিশুটাকে মারতে দেইনি, তার জন্য কত আঘাত সহ্য করতে হয়েছে আমাদের। কিন্তু এদের মারার ধরন দেখে তো মনে হচ্ছে অন্য কেউ মেরেছে। হ্যাঁ, আরো একজন জড়িত আছে, সে হলো মান্নান। আকবর আগেই মান্নানকে বলেছে যদি সে ওদের কথা মতো সায় না দেয়, সব কথা না বলে, তাহলে রুজিকে তারা মেরে ফেলবে। এই রুজিকে বাঁচাতে গিয়ে সব অন্যায় মাথা পেতে নিয়েছে, যার কারণে মান্নানের 25 বছরের জেল হয়। কিন্তু ভালো আচার ব্যবহার কাজকর্ম দেখে 1 বছরের সাজা কমিয়ে দেয় জেল কর্তৃপক্ষ। সব কিছু শুনে রুজির চোখ দিয়ে পানি ঝরতেছে। ওদের কাউকে ছাড়বো না আমি। ওদের প্রত্যেকটাকে জেলে পাঠাবো, প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলাবো আমি। আপামনি, এভাবে তাদের সাথে পারা যাবে না। আমার জীবনটাও নষ্ট করে দিয়েছে ওরা, তাই বুদ্ধি করে আমাদের কাজ করতে হবে। কিন্তু কি করব? আমার বাবা মার হত্যাকারী কি করে ছেড়ে দেব? আমি কিছু লোক ঠিক করে রেখেছি যারা আপনার বাবার কোম্পানিতে চাকরি করত। এখন সময়ের অপেক্ষা করতে হবে আমাদেরকে। বুঝেছি। আর আমার বিসিএস পরীক্ষার রেজাল্টটাও বের হোক, ভালো একটা চাকরি হোক, তখন দেখে নেব। আপনি পড়াশোনা করেন আপামনি? আকবরের বাসায় দারোয়ান নিজের মেয়ের মতো আমাকে পড়াশোনা করিয়েছে। সেখানে ওরা কি ভালো ব্যবহার করছে আপনার সাথে? কেউ না, সবাই গায়ে হাত তুলতো। ওদের সবার রক্তই খারাপ, ওরা পিপাসু মানুষ, ওরা নিজের স্বার্থ বোঝে, তার জন্য তো আপনার পুরো পরিবার শেষ হলো। আপনার বাবা মা, ভাই বোন, চাচা চাচি সবাই ভালো মানুষ ছিল বলে আজকে তারা দুনিয়ায় নাই। যে যেমন, এখন থেকে তার সাথে সেভাবেই কাজ করব। আপনি এখন সেই পুরনো কেসটা নতুন করে চালু করার জন্য থানায় যান। ওদের প্রত্যেককে তার কৃতকর্মের জন্য সাজা ভোগ করতে হবে। ওসব নিয়ে ভাবতে হবে না। আপনার বাবার কোম্পানির লোকগুলো সব কাজ শুরু করে দিয়েছে, এখন ওদের পতনের পালা আপামনি। রুজি, মান্নান আর রুজির বাবার অফিসের লোকগুলো শেষ থেকে শুরু করলো। রাজীবের অফিসের লোকেরা তাকে বেতন ভাত ভাতা নিয়ে মামলা করলো রাজীবের উপর। তখন থেকে আবারও সিআইডি মামলা নতুন করে অনুসন্ধান শুরু করে দিল। এভাবেই 3 মাস কেটে গেল। এর মাঝে খবর এলো প্রশাসনিক বিভাগ থেকে রুজি বিসিএস পাশ করেছে আর রুজি ম্যাজিস্ট্রেট হয়েছে। রুজি আপাতত ভ্রক্ষমান আদালতের কাজ করবে, দোকান, অফিস এসবে রেড করবে। তার এখন দেখার পালা আকবর, শফিক এদের কি হয়। রুজি সৎভাবে তার দায়িত্ব পালন করা শুরু করেছে। ইতিমধ্যে রুজির নাম ডাক চারিদিকে ছড়িয়ে পড়েছে। ম্যাজিস্ট্রেট রুজির নাম শুনে সবাই ভয়ে কাঁপে। যারা অন্যায় করে তাদের কাউকে ছাড় দেয় না, প্রত্যেককে রুজি সম্মান করে চলে। রুজি ম্যাজিস্ট্রেট হয়েছে সেটা আকাশ আর তার পরিবার সবাই জানে। রুজি এখন একটা ফ্ল্যাটে থাকে আর মান্নান তার কাজ নিয়ে ব্যস্ত। কি করে শয়তানগুলোকে শাস্তি প্রদান করা যায় আর রুজির বাবা মায়ের সব সম্পত্তি রুজিকে ফিরিয়ে দেওয়া যায়। আপামনি, সব কিছু ঠিক করে ফেলেছি। এবার আপনি সিআইডিকে একটা কল করে দিলেই বাকি কাজ করা শুরু করে দিবে। আমি সেটাই করব, কাউকে ছাড় দিব না আমি। প্রত্যেকের ফাঁসি হতে হবে। আমি সেইভাবে সব তথ্য সংগ্রহ করে রেখেছি। ঠিক আছে, এখন এক জায়গায় যেতে হবে আমাকে। আপামনি, খাওয়া করবেন না আপনি? না, সময় খুব কম, আমাকে যেতে হবে। রুজি তার টিম নিয়ে কাজে লেগে পড়ল। রুজি তার দায়িত্ব ঠিক মতোই পালন করে চলেছে। আজকে রুজি 3টে দোকানে রেড দিবে। প্রথম 2টি দোকানে রেড দেওয়ার পর সন্ধ্যার পর রুজি একটা ডিস্কোতে রেড দিল। এখানে নাকি অনৈতিক কাজ হয়। রুজির আসার খবর শুনে সেখানকার মালিক দ্রুত সব সরিয়ে ফেলতেছিল। ঠিক সেই সময় রুজির পুরো টিম সেখানে হাজির। হঠাৎ রুজির চোখ গেল একটা টেবিলে। সেখানে আকাশ বসে ড্রিঙ্ক করতেছে। আকাশকে দেখা মাত্র রুজির বুকটা ছেদ করে উঠল। সবাই চলে গেল, আকাশ সেখানেই আছে। ম্যাম, এনার কি করবেন? ডিস্কো কি বন্ধ করবেন নাকি? এনার 50 লক্ষ টাকা জরিমানা করা হলো আর 3 মাসের জন্য এই ডিস্কো বন্ধ থাকবে। আর যদি জরিমানা না দেয় তাহলে মালিকের আর ম্যানেজারের 5 বছরের জেল এবং এই ডিস্কো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে।
ম্যাম, জরিমানাটা কম করেন, এত টাকা জরিমানা দিতে পারবো না। তাহলে জেলে চলেন। এসব খারাপ কাজ করার আগে মনে ছিল না আপনাকে লাইসেন্স দেওয়া হয়েছে ডিস্কো চালানোর জন্য, কিন্তু এইসব আজে বাজে কাজ করার জন্য নয়। ম্যাম যা বললো করেন, না হলে আমাদের সাথে চলেন। ডিস্কোর মালিক বাধ্য হয়ে জরিমানা দিয়ে দিল আর সব কর্মচারীকে 3 মাস পর আসতে বলল। রুজি সবাইকে বাইরে যেতে বলল। আকাশের কাছে এগিয়ে গেল রুজি। সে এতটাই মগ্ন ছিল যে কখন তার পাশে রুজি এসেছে সেটা আকাশ বুঝতে পারেনি। ছোট সাহেব এখনো এসব ছাড়েন নাই আপনি? ছোট সাহেব, এই ডিস্কোতে রেড করা হয়েছে, আপনি চলে যান। রুজি? না না, ম্যাজিস্ট্রেট রুজি। খুব সরি ম্যাডাম রুজি, আপনি তো এখন এই শহরের আতঙ্ক। আপনার কথা শুনলে সব শ্রেণীর মানুষ ভয়ে কাঁপে। ছোট সাহেব মাতলামো করবেন না, আপনি দ্রুত এখান থেকে চলে যান বলতেছি। তো তোমার সেই প্রেমিককে বিয়ে করেছো নাকি? এটা বাজে কথা বলার সময় নয় ছোট সাহেব, আপনি অতিরিক্ত মদ্যপান করেছেন, আপনি চলে যান। ম্যাডাম, রুজি কি তার প্রেমিক সহ এখানে এসেছে নাকি? আমি থাকলে কি আপনার এখানে প্রেম করতে সমস্যা হবে? মুখের ভাষা সংযত করে কথা বলেন ছোট সাহেব। করব না? কি করবে তুমি? তোমাকে পাগলের মতো ভালোবেসেছি, আর সেই তুমি আমাকে ছেড়ে আর একটা নাগর জুটিয়েছো। কারোর আশার শব্দ পেয়ে আকাশের হাত সরিয়ে নিয়ে ঠাস করে আকাশের গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল রুজি। আকাশের সাথে সাথে নেশাটা কেটে গেল। রুজির দিকে করুণভাবে তাকিয়ে থাকলো। সত্যি এটা সেই আগের রুজি আর নেই। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আসলে জানেন কি, আপনার মতোই একজনকে খুব ভালোবাসতাম, কিন্তু ভাগ্য আমার নসিবে তাকে রাখে নাই। আজকে সে অন্য কারো, তাই ভুল করেছি। ছোট সাহেব আমি আসলে... কি ম্যাম, আপনি ম্যাজিস্ট্রেট আর আমাকে ছোট সাহেব বললেন? আসলে আমি খুব সরি, বুঝতে পারি নাই। রুজির মন চাচ্ছে পিছন থেকে আকাশকে জড়িয়ে ধরতে, কিন্তু তার টিমের লোকেরা আছে, যদি দেখে তখন সমস্যা। কিন্তু মনটাকে মানাতে পারতেছে না রুজি, কেননা আকাশের গায়ে হাত দিল। আজকে তো চাইলে সবকিছুই ঠিক করে নিতে পারত। আকাশের ভুল ধারণা ভাঙাতে পারত সে। আকাশ বাসায় এসে পাগলামি শুরু করে দিয়েছে। কেন তার সাথে রুজির দেখা হলো? এখন সে নিজেকে সামলায় রাখতে পারতেছে না। বাসায় এসে মদ্যপান শুরু করেছে। আকাশের মা আর ভাবি দৌড়ে আকাশের কাছে আসলো। আকাশ, এরকম পাগলামি করতেছিস কেন? আকাশ ভাই আমার, কি হয়েছে তোর? বল আমাকে, কেন এরকম করতেছিস তুই? ভাবি, আম্মু আজকে রুজির সাথে দেখা। সে এখন নামকরা ম্যাজিস্ট্রেট, দেখতেও সে সুন্দর হয়েছে। তার চারপাশে পুলিশ থাকে, সরকারি গাড়িতে চলাচল করে। তার কথায় সবাই ভয় কাঁপে। সেটা তো জানি, কিন্তু তোর কি হয়েছে সেটা তো বলবি না? কেন? তার সাথে আমার দেখা হলো, কেন আমার বুকের ভিতরে তোলপাড় শুরু হয়েছে। শ্যাওলা বুঝতে পারলো আকাশকে আর সামলাতে পারবে না, তাই সে ফোন করে আশফিকে আসতে বলল। আশফি শুনে আর অপেক্ষা করলো না, সাথে সাথে সে চলে আসলো রাতের মধ্যেই। আকাশের দিকে তাকানো যায় না এখনো। চেহারার কি অবস্থা হয়েছে, মুখে হাসি নেই, চোখের নিচে কালো দাগ। নিজের ভাইয়ের এমন করুণ অবস্থা দেখে আশফির ভেতরটা ফেটে যাচ্ছে। আশফির চোখ ইশারায় তার মা আর শ্যাওলাকে যেতে বলল। আশফি আকাশকে ধরে বিছানার উপর বসালো। আকাশ, তোর এমন অবস্থা দেখে আমার ভিতরটা ফেটে যাচ্ছে। কি হয়েছে তোর? আমাকে বল ভাই, তোকে এরকম দেখতে মোটেও ভালো লাগতেছে না। আকাশ আশফিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আদরের ছোট ভাই এমন করে কান্না করতেছে দেখে আশফি নিজেকে ধরে রাখতে পারতেছে না। আশফিও কেঁদে দিল। যে ভাইকে নিজে হাতে যত্ন করে এত বড় করেছে, সেই ভাইয়ের চোখের পানি, তার এমন করুণ অবস্থা, সেটা কি মানা যায়? বল না আকাশ, কি হয়েছে তোর? আমি না রুজিকে ভুলতে পারতেছি না। সব সময় রুজির চেহারা চোখের সামনে ভেসে ওঠে আপু। রুজির মতো আমাকে কেউ ভালোবাসে না আপু। কিন্তু তুই তো বলেছিলি রুজি তোকে ভালোবাসে না। রুজি নাকি অন্য ছেলেকে ভালোবাসে। আপুরে, সেটাও আমার ভুলে হয়েছে। আমার সাথে শারমিনের যদি সেদিনের ওই ভুলটা না হতো, তাহলে আজকে আমার এমন অবস্থা হতো না। আজকে কি হয়েছে সেটা বল আকাশ। সবকিছু ঘটনা আশফিকে বলে দিল আকাশ। আশফি সব ঘটনা শুনে মনটা খারাপ হয়ে গেল। তার কারণে আজকে আকাশের এমন অবস্থা। আকাশ, আমাকে তুই ক্ষমা করে দিস। সেদিন তোর সাথে শারমিনের কিছুই হয়নি।
সবকিছু আমার সাজানো নাটক ছিল। আর আমিও রুজিকে বলেছিলাম তোকে ভুলে যেতে। আপু, তুই না আমাকে ভালোবাসিস, আমার সুখে না তোর সুখ, তাহলে এমন কেন করলি? সব তো জানিস তুই, ভয়ে এমনটা করেছে। যদি কোনোদিন রুজি সব জেনে যায় তখন আমাদের সবার কি হবে? তাই বলে আমার সুখ, আমার মানসিক শান্তি সব এভাবে শেষ করে দিলে? আমি বুঝতে পারি না রে ভাই। দরকার হলে আমি রুজির কাছে যাব, আমি রুজির হাতে পায়ে ধরবো। তার আর দরকার নাই আপু, যা হওয়ার আমার সাথেই হয়েছে। আমি সব সহ্য করে নিব, কিন্তু আমার কারণে তোমাদের সব কষ্ট হোক, সমস্যা হোক, তা আমি চাই না। আশফি আর কোনো কথা না বলে খাবার নিয়ে এসে আকাশকে নিজ হাতে খাইয়ে দিল। খাইয়ে দিয়ে আশফি চিন্তা করলো কালকে সকালে রুজির ঠিকানা বের করে তার কাছে যাবে সে। রুজি ডিস্কোর ওখান থেকে রেড দেওয়ার পর তার নিজের ফ্ল্যাটে চলে আসে। আজকে রুজির ভিতরটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। সে কেমন করে পারলো আকাশের গায়ে হাত তুলতে, যে আকাশকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে। মান্নান দেখলো রুজি মনমরা হয়ে আছে। আপামনি আজকে এভাবে মন মরা হয়ে আছেন কেন? কি হয়েছে আপনার আপামনি? না তেমন কিছু না, এমনি ভালো লাগতেছে না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে আপনার আপামনি, আমাদেরকে দয়া করে বলুন। আমি আকবর হোসেনের ছোট ছেলে আকাশকে ভালোবাসি। বাহ আপামনি, খুব ভালো। যারা আপনার পরিবারের প্রত্যেকটা মানুষকে মেরে ফেললো, আর আজকে আপনি তাদের জন্য মন খারাপ করে আছে। যারা এতদিন আপনার সাথে অন্যায় করলো, গায়ে হাত তুললো, কাজের নিয়ে করে রাখলো, তাদের জন্য আপনার মন কাঁদে। কিন্তু আমি যে আকাশকে ভালোবাসি। আপামনি, আপনার বাবা মা যদি আপনাকে জন্ম না দিত তাহলে কি কাউকে ভালোবাসতে পারতেন আপনি? দুধের শিশু ছিলেন আপনি, সে আপনাকে এতিম করলো, যারা তাদের জন্য এত মায়া। আপামনি, আপনি হয়তো জানেন না আপনার ভাই বোন বাবা মা আপনাকে কতটা ভালোবাসে। আজকে যারা আপনার বড় ভাই বোন, মা বাবা, চাচা চাচি সবাইকে শেষ করলো, আপনাকে এতিম করলো, আপনাদের সমস্ত কিছু নিজের নামে নিল, তাদের জন্য এত মায়া আসলো। আপনি আপনার বাবা মায়ের খুনিদের সাজা দিতে চান না? মান্নানের একটা কথায় রুজির বুকে গিয়ে বাঁধলো। মান্নান তো সত্যি কথাই বলেছে। রুজির তো একটা দায়িত্ব আছে। যারা এত বড় অন্যায় রুজির সাথে, রুজির পরিবারের সাথে করেছে, তাদের জন্য কেন রুজির মন কাঁদবে? রুজির বুকে আগুন জ্বলে উঠল। না, আমি তাদের জন্য কাঁদবো না। তাদের কাউকে আমি ছাড় দিব না। প্রত্যেকেই তাদের পাপের সাজা ভোগ করতে হবে। এটাই হলো আমার মালিকের মেয়ের কথা। আমিও আমার জীবন থাকতে তাদের সাজা দেখতে চাই। রুজি কাকে যেন ফোন করে কালকে রুজির আকবরের অফিসে রেড করবে, ওখান থেকেই আকবরের পতন শুরু করে দিবে। রুজি পরের দিন সকালবেলা ওঠে। আশফি রুজির ঠিকানা অনেক কষ্টে বের করলো। বাসায় কাউকে না জানিয়ে আশফি রুজির বাসায় গেল। মান্নান দরজা খুলে দিল। আশফি মান্নানকে দেখে চিনে ফেললো। তবে মান্নানের কেন জানি মনে হচ্ছে আশফিকে কোথাও যেন সে দেখেছে। আশফি ভেতরে ঢুকে দেখে রুজি বের হচ্ছে কোথাও যাবে বলে। হঠাৎ আশফিকে তার বাসায় দেখে রুজি অবাক হলো। রুজি, তোমার সাথে আমার কিছু কথা আছে। যা বলার জলদি বলে দেন, আমার তাড়া আছে। আমি তোমার কাছে 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। হঠাৎ আমার কাছে ক্ষমা চাইতে আসার কারণ কি শুনি? রুজি, আমার ভাইটা মোটেও ভালো নেই। তোমার জন্য আমার ভাইটা পাগল প্রায় হয়ে গেছে। ওরকম চরিত্রহীন লম্পট খারাপ ছেলের কি হলো না হলো সেটা দেখার বিষয় আমার নয়। আসলে শারমিনের সাথে সেদিন যা দেখেছো, আর আমি তোমাকে যা যা বলেছি সব মিথ্যা। এতে এখন আমি কি করতে পারি বলেন? তুমি দয়া করে আমার সাথে চলো, আকাশের সাথে তোমার বিয়ে দিয়ে দিব। তবুও তুমি না করো না রুজি। চুপ করুন আপনি। যখন দেখলেন আপনার ভাই খারাপ হচ্ছে, নষ্ট হচ্ছে, তখনই আপনি আমার কাছে আসলেন। যখন দেখলেন পড়াশোনা শেষ করে আমি ম্যাজিস্ট্রেট হয়েছি, আপনাদের থেকেও সম্মান বেশি, তখন আসলেন। এসব তোমার ভুল ধারণা। কালকে তোমাকে আমার ভাইটা দেখার পর থেকে ঠিক নেই, বারবার তোমার কথা বলতেছে রুজি। আপনি ভাবলেন কি করে আমার বাবা মা, ভাই বোন, চাচা চাচি, খুনির পরিবারের লোক ভালোবাসবো, বিয়ে করব আমি? এসব তুমি কি বলতেছো রুজি? আকবরের মেয়ে, আর সব লোকিয়ে লাভ নেই। তোমরা কে কাকে কিভাবে মেরেছো সব জানিয়ে দিয়েছি আমি। তোমাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আজকে থেকে প্রতিটা দিন রাত হবে আপনাদের টেনশনের কাজ। আর ঠিক সময় মতো সাজা ভোগ করার জন্য তৈরি হয়ে যান।
মান্নান চাচা যা বলেছে সব মিথ্যা, এসব কিছু করেছে মান্নান। তাহলে আপনার হাত পা কেন কাঁপতেছে? আপনি এক্ষুনি এখান থেকে বের হয়ে যান, আর কোনোদিনও এখানে আসবেন না। আপামনি যা বলেছি সেটা মাথায় যেন থাকে। আশফি বের হয়ে গেল। আরও কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারল না। আশফির মনটা একেবারে খারাপ হয়ে গেল। আজকে আকবরের কোম্পানিতে রেট যাচ্ছে, আজকে থেকে পতন শুরু। সাজা ভোগ করতে তৈরি হোক। আপামনি দোয়া রইল, আপনি সফল হবেন ইনশাল্লাহ। রুজি তার টিম নিয়ে বের হয়ে গেল। আজকে আগের তুলনায় আরও একজন ম্যাজিস্ট্রেট, আরও বেশি পুলিশ সাথে নিয়েছে। পুরো টিমকে লিড দিবে রুজি। আকবরের কোম্পানির সামনে চলে এসেছে। এরপর রুজি কোম্পানির ভিতরে ঢুকে গেল। রুজিকে দেখে সবাই ভয় পেয়ে গেল। রুজি সবার মোবাইল ফোন নিয়ে রেখে দিল। এবার আকবরকে ফোন করা হলো, আর ফোনে যা শুনলো, আকবরকে ফোন করে জানানো হলো তার কোম্পানিতে রেড করেছে ম্যাজিস্ট্রেট রুজি। আকবর সাথে সাথেই যেন থমকে গেল। সে আর দেরি না করে তাড়াতাড়ি তার কোম্পানিতে চলে আসলো। এসে দেখে অনেক প্রজেক্ট পরীক্ষা করতেছে। আকবরের শরীর ঘেমে শেষ, বারবার রুমাল দিয়ে ঘাম মুছতেছে, আর বারবার যেন ফোন করতেছে কাকে। অফিসার, ওনার হাতের ফোনটা নিয়ে রাখুন। আর আপনাদের কতক্ষণ লাগবে এসব পরীক্ষা করতে? ম্যাডাম, বেশ কয়েকবার পরীক্ষা করলাম। মেয়েদের কসমেটিক্স, এসব ত্বক নষ্ট করা উৎপাদন, দুধের মাঝে রাসায়নিক, ইউরিয়া আরো অন্যান্য সব প্রোটেক্টর, একই অবস্থা। অফিসার, এখন কি করবেন আপনি? ম্যাম, এনাকে গ্রেপ্তার করে থানায় নিতে হবে আর আদালতের কাছে রিমান্ড আবেদন করতে হবে। আকবর হোসেনের যতগুলো কোম্পানি আছে সবগুলো সিলগালা করে দেন। রুজি, তুই হলো আমার বাসার কাজের মেয়ে, আর তোর এত বড় সাহস আমার কোম্পানি বন্ধ করিস, সিলকারা করিস? শাট আপ মিস্টার আকবর, মুখ সামলে কথা বলবেন। বেশি কথা না বলে এখন অপেক্ষা করুন, কি করে আপনার জেলের সময়গুলো কাটবে। এখন প্রতিটা মুহূর্ত আপনার জন্য বিষাদ হয়ে যাবে। আপনি 23 বছর আগে যে ভুল করেছেন, যে অন্যায় করেছেন, সেটা সাজাও পাবেন। মানে সোজা রাজীব চৌধুরী আর তার পরিবারের সাথে কি কি করেছেন সেটা ভুলে গেলেন? তোকে তো ছাড়বো না, তোর বাবা মায়ের মতো তোর পরিণত হবে। আগের দিন বাগে খাইছে, সময় এখন আমার। আকবর হোসেনকে ধরে নিয়ে গেল, আর আকবর হোসেনের যত কোম্পানি ছিল সব সিল করে দেওয়া হলো। রুজি তার টিম নিয়ে এবার শফিকের কোম্পানিতে গেল। সেখানে গিয়েও সবকিছুর দোষ পেল। তোর বড় বার বেড়ে গেছে। তোকে যদি সেই সময় মেরে ফেলতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না। কি কাকে মারে সেটা থানায় গেলে বুঝতে পারবি তুই। তোদের কেউ ছাড় পাবি না, প্রত্যেকেই তাদের কৃতকর্মের সাজা ভোগ করতে হবে। ম্যাডাম, ইনি তো সরাসরি বিষ প্রয়োগ করেছে, এসব মানুষের খাদ্য, এই জন্য তো মানুষের এখন ক্যান্সারের মতো রোগ হচ্ছে। এদের লাইসেন্স কে দিয়েছে তাকেও ধরতে হবে। এদের লাইসেন্স কোম্পানি সব বাতিল করতে হবে। এদের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে। শফিকের কোম্পানি সিল করা হলো, লাইসেন্স বাতিল করা হলো। শফিক আর আকবরের সাথে যারা জড়িত তাদের সবার বিরুদ্ধে কেস ফাইল তৈরি করা হলো। এতে দুজনের সাথে বড় বড় রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা সরাসরি জড়িত, তাদের একটা ফাইল করা হয়েছে এবং তাদেরকে ধরার জন্য গোয়েন্দা পুলিশকে ধরা হলো। ম্যাম, চিন্তা করবেন না, এদের সাজা নিশ্চিত হবে। আর আমি এই সিআইডি অফিসারকে সব তথ্য দিয়েছি। ধন্যবাদ অফিসার। এখন রাজীব চৌধুরীর অফিসে যারা চাকরি করত তাদের সাক্ষ্যটা নেওয়ার ব্যবস্থা করুন। আগে আদালতে তুলি এদেরকে, রিমান্ডে নি, তারপর জানাবো। হঠাৎ করে এরা বড়লোক হলো কি করে, তখন আস্তে আস্তে থাকলে বিড়াল বের হয়ে আসবে। এখন বাকি কাজগুলো করে ফেলেন, আমি তাহলে এখন গেলাম। রুজি তার ফ্ল্যাটে চলে গেল। গিয়ে দেখে শফিক আর আকবরের পরিবারের সবাই তার ফ্ল্যাটে এসেছে। রুজি তাদের সবাইকে একসঙ্গে দেখে অবাক হয়ে গেল। সবাই আসলো, আকাশ আসে নাই সেখানে। রুজিকে দেখে সবাই উঠে দাঁড়ালো। পাশেই মান্নান আছে। রোজির মা, দেখো, তোমাকে আমরা মানুষ করলাম, বড় করলাম, এখন তুমি কেমন করে এই কাজটা করতে পারলে? নিজের মেয়ের মতো করে তোকে বড় করেছি, আমাদের বাসায় ছিলে তুমি, আমাদের খেয়ে পড়ে আজকের এই অবস্থানে আসলে তুমি। রোজি হয়তো তোমার সাথে সামান্য খারাপ আচরণ করেছে, তার জন্য তুমি এরকম করতে পারলে? আমি একটু তোমার সাথে মিথ্যা কথা বলেছি বলে আমার আব্বুকে পুলিশের কাছে ধরিয়ে দিলে।
সেদিন তোমার সাথে ওরকম করেছি বলে সেই শাস্তি আমার আব্বুকে দিবে? তুমি না আমার ভাই আকাশকে ভালোবাসো, তাকে বিয়ে করবে, তাহলে কেমন করে নিজের ভালোবাসার মানুষের পরিবারের সাথে এরকম কাজ করলে তুমি? রুজি সবার কথা শুনতে শুনতে সোফাতে বসলো। কাজের বুয়াকে এক গ্লাস পানি নিয়ে আসতে বলল রুজি। পুরো গ্লাসের পানি রুজি খুব শান্তভাবে খেলো। এই দৃশ্য দেখে সবারই রাগ হচ্ছে। আজকে যদি রুজি তাদের বাসা থেকে এরকম কাজ করতো তাহলে রুজি কি যে করতো। আমাকে কি আপনাদের বাসার কাজের মেয়ে মনে হয় নাকি এখনো? যা বলবেন তাই শুনবো আমি। এখন ম্যাজিস্ট্রেট হয়েছো বলে এত ভাব বেড়ে গেছে? ওই আমাদের খেয়ে পড়ে তো আজকে ম্যাজিস্ট্রেট হয়েছো। আমাকে কি বসে বসে খাওয়াইছেন? সামান্য থালা ভাঙার কারণে কি করেছিলেন ভুলে গেছেন? রড আগুনে পুড়ে হাতের তালুতে দিয়েছিলেন ছ্যাঁকা। তখন ভুল করেছো বলেই তো এরকম করেছিলাম আমরা, কিন্তু দিন শেষে আমাদের খেয়ে আমাদের পরে আমাদের সাথেই ছিলে। আপনাদের কারোর বাপের খাই নাই আমি আমার বাবারটা খেয়েছি। যেখানে আপনাদের চাকরের মতো চাকরানির মতো থাকার কথা ছিল, সেখানে সেই চাকরানি হয়ে আমাকে থাকতে হয়েছে। এসব তুমি কি বলো? তোমার বাবা আবার কে? আর তুমি আমাদের খেয়েছো, আর আমরা কেন কাজের লোক হয়ে থাকবো? আমার বাবা রাজীব চৌধুরী, আমার মা নূরজাহান ছিল সবকিছুর মালিক। তাদেরকে মেরে সবকিছু নিজের নামে করে নিয়েছেন। আমার বাপের সবকিছু নিয়ে ভোগ দখল করে এখন আমাকে বলেন সব আপনাদের। রুজির এমন কথা শুনে সবাই ভয় পেয়ে গেল, কারোর মুখে কোনো কথা নেই। তখন শারমিন সিফাত রুজির পায়ে পড়ে গেল। রুজি শারমিন সিফাতকে লাথি মেরে সরিয়ে দিল। আমার অন্যায় শাস্তি আমার আব্বুকে দিও না রুজি। এই ম্যাডাম রুজি বল, আর তোর অন্যায়ের শাস্তি তুই সব সময় মতো পাবি। আমার গায়ে হাত তুলেছিলি, মিথ্যা কথা বলে মার খাইয়ে নিয়েছিলি। আমি তো এমন কোনো কাজ করি নাই। দয়া করে আমার আব্বুকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। আমি কি তোর বাপের বা তোর হুকুমের চাকর নাকি? তুই যা বলবি তাই শুনবো। তুই একটা নরপিশাচ। আমার সাথে যা করতে চেয়েছিলি ভুলে গেছিস? আমি রুজি ভুলি নাই, তো সাজাও তুই পাবি। আবার যখন রুজির কাছে সিফাত আর শারমিন গেল ক্ষমা চাওয়ার জন্য, তখন রুজি ঠাস করে থাপ্পড় দিল দুজনের গালে। কেউ ছাড় পাবেন না, প্রত্যেকটা লোককে তাদের শাস্তি ভোগ করতে হবে। আমরা কেন শাস্তি ভোগ করব? আমরা তো কিছুই করি নাই। কে কি করছেন আর কে কি করে নাই সেটা না হয় আদালতে বলবে নিজেদের মুখে। তুই হলি আসল শয়তান। সেদিন যদি তোকে বাঁচিয়ে না রাখতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না। রাখে আল্লাহ মারে কে? আরে আপনাদের মতো গরিব ছোট লোকদের বাচ্চা কি আমার মালিক কাজ করেছিল, থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল, সেই তাকেই আপনারা সবাই মেরে ফেলেছেন। তুই হলি একটা আস্ত বেঈমান। বেঈমান তো আপনারা যাদের কাছে ছিলেন, আর তার ক্ষতি করেই গেছেন, চুরি করছেন, ধরা পড়েছেন, মারও খেয়েছেন। তোকে সব কিছুর ভাগ দিলেও বুঝিস খুব ভালো হতো। এই মান্নানের কোনোদিনও অন্যর কোনো কিছুর প্রতি লোভ ছিল না। এখানে দাঁড়িয়ে না থেকে ভালো একজন উকিল ধরুন, কি করে বাঁচা যায় সেই ব্যবস্থা করুন। সবাই সেখান থেকে চলে গেল, কিন্তু আসফি সেখানে দাঁড়িয়ে থাকলো। যে বুঝে উঠলো না আসফি কেন সে এখানে দাঁড়িয়ে আছে এখনো। আপনাকে কি নতুন করে বলতে হবে নাকি? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। আমাকে যা বলার বলো, আমার সাথে যা করার করো, কিন্তু আমার ছোট ভাইটাকে সাজা দিও না রোজি। আমাদের ভালোবাসার মাঝে শয়তানি করার সময় মনে ছিল না আপনার? আপনার কারণে কি মারটাই না খেয়েছি আমি, এমনকি পিঠে ছুন্নি দিয়ে ছ্যাঁকা খাইয়েও নিয়েছিলেন। শুধু তাই নয়, নিজের ভাইয়ের নামে খারাপ অপবাদ দিতেও ভুল করেননি। তখন আমি বুঝতে পারিনি আসলে আকাশ যে এত পরিমাণ তোমাকে ভালোবাসে, সেটা জানা ছিল না। দয়া করে আমার ভাইটাকে আপন করে নাও। খুনির পরিবারের কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আগে না জেনে না বুঝে সম্পর্ক করেছি, এখন সব জানি সব বুঝি। সুতরাং আমার কারোর প্রতি কোনো মায়া ভালোবাসা কিছুই নেই। কে মরলো কে বাঁচলো এই সব দেখার সময় আমার নাই। আর হ্যাঁ, আমি আমার লাইফে ভালো কাউকে, ভালো পরিবারের কাউকে ডিজার্ভ করি। তাহলে আমার ভাইয়ের কি হবে এখন? আপনাদের মতো চোর বেঈমান খুনির পরিবারের কারোর সাথে বিয়ে দেন। আমার ভাই অন্য কাউকে বিয়ে করলে সহ্য করতে পারবে না। আপনার ভাইকে চিনি না আমি, এরপর আর কখনো আসবেন না, এই বলে দিলাম। আসফির মাথায় এখন আকাশের চিন্তা, কারণ আসফি বুঝে গেছে তাদের আর বাঁচার উপায় নেই। তাদের রুজি মান্নানকে সব বলে দিয়েছে, এখন তাদের
সবাইকে ধরার বাকি, তারপর সবার সাজা অনিবার্য। সায়রা তার ছেলে মেয়ে ফরিদা বাসায় আসলো, সবার মন খারাপ, তাই খুব চিন্তিত। কি হলো সেখানে গিয়া সবার মন খারাপ কেন? রোজি সব জেনে গেছে আর আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। আমি সব জানাতাম রোজিকে। যাকে সব জানাতে চেয়েছিলে সেই আমাদের সাথে খারাপ ব্যবহার করলো। শারমিন রিফাতের গায়ে হাত পর্যন্ত তুলেছে। তোমরা সবাই রোজির সাথে যা যা করেছো সেসব কি ভুলে গেছো? তাহলে কেমন করে রোজির কাছ থেকে ভালো ব্যবহার আশা করো? এখন এসব কথা বাদ দাও। কি করে আব্বু আর আমার শ্বশুরকে বের করা যায় সে ব্যবস্থা করতে হবে। আমি একজন ভালো নাম করা উকিলের কাছে যাচ্ছি। কোনো লাভ হবে বলে মনে হয় না, কারণ রুজি যে চাল দিয়েছে আর পুকুরের চারদিকে যেভাবে জাল ফেলেছে এতে কারো রক্ষা নাই। সবার মন খারাপ, সবাই খুব চিন্তিত। ফারহান আকাশকে পাগল বলে রাগ দেখিয়ে বের হয়ে গেল। আকাশ হতাশ হয়ে নিজের রুমের ব্যালকনিতে চলে গেল। এই কয়দিনে আকাশের চেহারার কি অবস্থা হলো! মুখে দাড়ি ভর্তি হয়ে গেছে, চুল এলোমেলো, চোখের নিচে কালো দাগ, শরীরটা শুকিয়ে গেছে, দেখতে কিরকম পাগল পাগল হয়ে গেছে। আশফি আকাশের কাছে গেল। আমাকে তুই ক্ষমা করে দিস ভাই, আমি রুজিকে মানাতে পারি নাই। বাদ দাও আপু, ওটা হবারই ছিল। আজকে আমার কারণে তুই তোর ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে। কি আর করবে আপু, আসলে যাকে ভালোবেসেছি তাকে না বোঝাতে ব্যর্থ আমি না রুজিকে বিয়ে করার পর সব জানাতে চেয়েছিলাম, কিন্তু দেখো কি থেকে কি হয়ে গেল। আমার কারণে আজকে এত সব হলো। আমি যদি রুজিকে তোর নামে মিথ্যা কথা না বলতাম আর শারমিনের সাথে ওই প্ল্যানটা না করতাম, তাহলে আজকে। বাদ দাও না আপু, রুজির কথা আর বলো না আমাকে। এখন চাইলেও আর সব ঠিক হবে না, তার চেয়ে বরং আমি অন্য কোথাও চলে যাই। আপু কোথায় যাবি তুই এই পরিস্থিতিতে? আপু আমি সিফাত শারমিন বাদে সবাইকে সাজা ভোগ করতে হবে। আমি সব খোঁজ করে দেখেছি, তোমরা কেউ চাইলেও পালাতে পারবে না। চারদিকে গোয়েন্দা পুলিশ আর সিআইডি অফিসাররা আছে, আর আমি চাই না নিজের পরিবারের বিপক্ষে সাক্ষী দিতে। এমন করে বলছিস কেন? আসলে বাপ বাপ কেউ ছাড়ে না, আমাদের অন্যায় শাস্তি তুই ভোগ করছিস। আশফি আকাশকে সান্ত্বনা দিতে থাকলো। পরের দিন আকবর আর শফিককে আদালতে তোলা হলো। কোম্পানির প্রোডাক্টে বিষ জাতীয় দ্রব্য মেশানোর কারণে তাদের রিমান্ডে দেওয়া হলো। সেই সাথে তারা কিভাবে এত অল্প সময়ে এত বড়লোক হলো তা বের করতে বলার নির্দেশ দেওয়া হলো। সাথে মান্নান সেখানে রাজীব আর তার পরিবারের হত্যার আবেদনটাও করলো। পুলিশ অফিসার রুজির কাছে গেল। ম্যাম, কাজ হয়ে গেছে, এখন শুধু আকবর আর শফিকের পরিবারের লোকেদের ধরার বাকি। তাহলে দেরি করতেছেন কেন আপনারা? ম্যাম, আগে আকবর আর শফিক সব স্বীকার করুক, তা না হলে কেসটা উল্টে যেতে পারে। ইতিমধ্যে ফারহান অনেক নাম করা উকিল ধরেছে, তবে আমাদের হাতে যে প্রমাণ আর সাক্ষ্য আছে এতে বাঁচার উপায় কারণ নেই। আপনাকে ধন্যবাদ অফিসার, আপনি আপনার কাজ চালিয়ে যান। আকবর আর শফিক রিমান্ডে সব স্বীকার করে নেয়। এমনি কি তারা এটাও জানে কিভাবে তারা এত বড়লোক হলো, তারা কিভাবে রাজীব চৌধুরী আর তার পরিবারকে মেরেছে, সব কিছু বলে দেয়। এই কাজে কারা কারা ছিল তাদের নামও বলে দেয় দুজনে। সব শোনার পর এখন সায়রা, ফরিদা, শাওলা, ফারহান আর আশফিকে ধরা বাকি। তাদের ধরার জন্য পুলিশ এবং রুজি নিজেই সাথে গেল। কিন্তু সেখানে গিয়ে আকাশকে দেখে যা হলো, রুজি পুলিশের সাথে আকবর হোসেনের বাসায় গেল, কারণ সেখানে আগে থেকেই ফরিদা, শাওলা, ফারহান আর আশফি ছিল। এত সব ইনফরমেশন রুজিকে সিআইডি দিয়েছে। রুজি আকবরের পাশে গিয়ে দেখে সবাই আছে। হঠাৎ রুজির চোখ গেল আকাশের দিকে। আকাশের এমন চেহারা আর শরীরের অবস্থা দেখে রুজির বুকটা কেঁপে উঠল। না পারছে আকাশকে জড়িয়ে ধরতে, না পারছে আকাশকে কোনো কথা বলতে। এক ধ্যানে ছলাছল চোখে আকাশের দিকে তাকিয়ে আছে রুজি। ম্যাম, কি হলো? এভাবে দাঁড়িয়ে থাকলেন যে? এদের কি আমি গ্রেপ্তার করব? ও হ্যাঁ, এনাদেরকে গ্রেফতার করেন আপনি। সেদিন যদি জানতাম তুই আমাদের ক্ষতির কারণ হবি, তোকে সেদিনই মেরে ফেলতাম আমি। এখন নিজের মৃত্যুর দিন গুনতে থাকেন আপনি। যদি কখনো ছাড়া পাই তোর অবস্থা আর এরকম থাকবে না। সেটা না হয় দেখা যাবে কার কি হবে না হবে।
আম্মু দেখলে তো কাকে বাঁচিয়ে রেখেছিলে তুমি? সেটাই তো দেখতেছি আমি। অফিসার দাঁড়িয়ে কি দেখতেছেন? এদের গ্রেফতার করুন আপনি। মহিলা পুলিশ সায়রা ফরিদা আশফির হাতে হাতকড়া পরালো আর ফারহানকে পুলিশ হাতকড়া পরালো। ওদেরকে টানতে টানতে পুলিশ নিয়ে যাচ্ছে। হঠাৎ করে আশফি একটু থামলো। রুজি, আমরা জানি আমরা আর কেউ ফিরবো না, কিন্তু আমার ভাইটা একা থাকবে। আমার ভাইটাকে দেখে রেখো রুজি। হঠাৎ করে সেখানে মান্নান এসে হাজির হলো। যে ছেলে দিনের পর দিন আপামনির উপর এত অত্যাচার করেছে, এখন তাকে দেখে রাখতে বলো তুমি? আমার ভাইটা অতটাও খারাপ না রুজি। তুমি আমার ভাইকে তো ভালোবাসতে, কোনোদিনও কি আকাশকে খারাপ কিছু করতে দেখেছো? এমন কোনো রাত নেই আপামনির গায়ে তোমরা ভাই আকাশ হাত তোলে নাই, এমন কোনো অত্যাচার নাই করে নাই সে। আমরা জেলে গেলে আমার ভাইটা কি হবে রুজি? এমনিতেই তোমার ভালোবাসা না পেয়ে পাগলের মতো হয়ে গেছে, তার উপর আমরা কেউ নাই। সত্যি তো, এটাই আকাশ মেন্টালি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। চলুন, আর দাঁড়িয়ে থাকা যাবে না, এই ট্রেনে নিয়ে চলুন এদের সবাইকে। আকাশ বাবা, নিজের খেয়াল রাখিস তুই। আকাশ শুধু তাকিয়ে আছে। তার আর কি বা করারই আছে, আর কি বা বলারই আছে। রুজিকে হারিয়ে নিজের মধ্যে নেই। ঠিক মতো খায় না, ঠিক মতো কারোর সাথে কথাও বলে না। অনেক কিছু প্রায় ভুলে যাচ্ছে। সে শুধু রুজির সাথে কাটানোর সব কিছুই তার মনে আছে। ওনাদেরকে নিয়ে চলে গেল পুলিশ। আপামনি চলুন, এদের সাজায় এখন আদালত দিবে। আমি সব কিছু করে রেখেছি, সবাই সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত। একটু দাঁড়ান আপনি। রুজি এবার আকাশের কাছে এগিয়ে গেল। আকাশ শুধু রুজির দিকে তাকিয়ে আছে। আশা করি আপনি আদালতে গিয়ে সাক্ষীটা দিবেন। আপামনি ও না দিলেও হবে, আমি তো এখনো বেঁচে আছি। আর হ্যাঁ, সময় মতো চলে আসবেন আপনি, আর না হলে আপনাকেও জেলে যেতে হবে। রুজি মান্নানের সাথে চলে গেল। আকাশ সেখানে দাঁড়িয়ে আছে। হয়তো সব কথা আকাশের আর বলা হবে না। হয়তো আকাশ বুঝে গেছে রুজি আর তার নয়। হয়তো আকাশ রুজিকে ভালোবাসাটা দিতে পারে নাই। রুজি চলে যাওয়াটা দেখলো আকাশ। রুজি যখন বের হবে তখন দারোয়ানের সাথে দেখা। উনিও ব্যাগপত্র গুছিয়েছে। বর চলে যাচ্ছ নাকি তুমি? এখানে থেকে বা আমি কি করবো মা? আমার সাথে চলো বাবা। আজকে তুমি না থাকলে আমি এই পর্যায়ে যেতে পারতাম না। এখানে আমি তোমার জন্য কিছুই করি নাই রুচিমা, আসলে সব করেছে তো। আর বলতে পারলো না। রুজির ফোনে কল চলে আসলো। রুজি দারোয়ানের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। দারোয়ান কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু রুজির ফোন চলে আসার কারণে শুনতে পারল না। দারোয়ানও সেদিনের মতো তার গ্রামের বাড়ি চলে গেল। আবারও চাকরি পেলে শহরে চলে আসবে সে। রুজি বাসায় চলে গেল। রুজির সাথে এখন মান্নান থাকে। আচ্ছা, আমাদের গ্রামের বাড়িতে জমি জমা ছিল তাই না? হ্যাঁ ছিল তো, অনেক জমি ছিল, এমনকি সেখানে তো আপনাদের বাড়িও ছিল। তাহলে সেগুলোর কি হলো? কোনো সব তো আপনাদের নামে আছে, আর গ্রাম তো আপনাদের জমি দেখা লোক আছে। তাহলে এতদিনে একবারও কেন কোনো লোক খবর নিল না কেন? সেটা তো জানি না। সব জানতে পারলাম আমি। এখন আমাদের গ্রামে যেতে হবে আমাদের, কারণ সেখান থেকেই ফোন এসেছিল। ওইসব জমি নাকি এলাকার প্রভাবশালী যারা আছে তাদের নামে করতে চাচ্ছে। আর তারা যখন জেনেছে আমার পরিবারের সবাই মারা গেছে, তখন তারা নিজেদের মতো ভোগ দখল করতে চেয়েছিল। তাহলে তো দেরি করা ঠিক হবে না। আর হ্যাঁ, গ্রামে গেলেই এদিকে সব কি হবে? এদিকে ভাবতে হবে না আপনার। আমরা না থাকলে কাজ হয়ে যাবে, আর আপনি এসে সাক্ষীটা দিবেন। সেদিন তারা গ্রামে চলে গেল। তারপর সেখানকার থানায় গেল। অনেক ঝামেলা হয়েছিল সেখানে। এরই মাঝে মান্নান এসে সাক্ষী দেয়। আদালত সবাইকে ফাঁসির আদেশ দেয়। প্রায় 2 মাস রুজিকে গ্রামে থাকতে হয়। আদালতের নির্দেশে রুজির আব্বুর কোম্পানির সবকিছু শফিকরা নিয়ে নিয়েছিল। সবকিছু সে ফিরে পায়। রুজি এখন সব দিক থেকে পরিপূর্ণ, কিন্তু ওই ভালোবাসার মানুষটা ছাড়া। আপামনি, একটা কথা বলতাম। আসলে আপনার তো বয়স হচ্ছে, আপনার বাপ দাদার সব কিছু ফিরে পেলেন, চাকরি করছেন, আবার আপনার পরিবারের সব খুনিদের ফাঁসি হলো। সব ঠিক আছে, কিন্তু কি বলতে চাচ্ছেন সেটা বলেন। আপামনি, আপনার বয়স হয়েছে, বিয়ে করবেন না আপনি? এখনো সব চিন্তা মাথায় নাই আমার।
আসলে আপামনি একটা ভালো ছেলে আছে, পরিবারও ভালো, আপনি সুখে থাকবেন যদি রাজি হতেন। কিন্তু এখন বিয়ে হঠাৎ করে। মেয়ে হয়ে জন্ম হয়েছে, বিয়ে তো করতে হবে আপামনি। আপনি নিজেও এখন প্রতিষ্ঠিত, আর ছেলের পরিবার দেখতে আসতে চেয়েছিল। আমাকে কিছুদিন সময় দিন, একটা প্রস্তুতির ব্যাপার আছে তো। আচ্ছা ঠিক আছে আপামনি। এভাবেই দিন যেতে থাকলো। রুজির মনের মাঝে আকাশের কথা মনে পড়ে, কিন্তু রুজির এখন আর কোনো কিছু করার নেই। হঠাৎ একদিন আকাশের বাসার দারোয়ান রুজির কাছে আসলো। বাবা, এতদিন পর আমার কথা মনে পড়লো তোমার? রুচিমা, আসলে তোমার সাথে আমার খুব জরুরি কথা ছিল। আচ্ছা বলো, সব শুনবো আমি। আকাশ স্যারের কোনো খবর তোমার কাছে আছে? ওর খবর রেখে আমি কি করব? যার পরিবার আমার পরিবারকে ধ্বংস করলো, তার খবর কেন রাখবো? হয়তো তার পরিবার আপনার পরিবারকে শেষ করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, তাই বলে আপনি আকাশ স্যারকে ভুলে যাবেন? সেও তো এই খারাপ লোকের রক্তেই তৈরি। হতে পারে খারাপ লোকের রক্তে তৈরি, তাই বলে আকাশ স্যার খারাপ না। সে ভালো না খারাপ আমার থেকে কেউ ভালো জানবে না। রুচিমা, তুমি কি জানো তোমার পড়াশোনা কে করিয়েছে? কে আবার করাবে? তুমি করিয়েছো আমাকে পড়াশোনা। ভুল জানেন আপামনি, সবকিছু করিয়েছে আকাশ স্যার। মানে কি সব বলতেছেন আপনি? দারোয়ানের কথা শুনে রুজি চমকে গেল, সাথে মান্নান অবাক হয়ে গেল। এই দারোয়ান বলে কি তাকে? অবাক হয়ে দারোয়ানের কথাটা শুনল রুজি। রুচিমা, মনে পড়ে যখন তুমি ছোট, আকাশ স্যারের বই নেওয়ার কারণে আকাশ স্যারের মা তোমাকে মেরেছিল? সব মনে আছে আমার, কোনো কিছুই মনে করিয়ে দিতে হবে না আমাকে। সেদিন আকাশ স্যার এসে আমাকে টাকা দেয় আর বলে দেয় আমি যেন তোমার দায়িত্ব নিই আর তোমাকে পড়াশোনা করাই। কি বলছিস সব বাবা? সব সত্যি বলতেছি মা। আমার মতো সামান্য বেতনে দারোয়ান কেমন করে তোমার পড়াশোনা করাবে? এরপর আপনার পেছনে সব সময় টাকা ব্যয় করতো আকাশ স্যার, যা আমার মাধ্যমে দিয়েছে। কিন্তু এসব আমাকে কেন আকাশ বলে নাই? কারণ সোজা, আকাশ স্যার চেয়েছে তুমি নিজ পায়ে দাঁড়াও, তুমি সব জানো, শেখো, বোঝো, আর এই বাসা থেকে চলে যাও। আমার গায়ে যে হাত তুলতো, আমার সাথে যে অন্যায়গুলো তার পরিবার করত, তখন কেন মানা করে নাই? সব জানতো আকাশ স্যার। ওই যে পরিবার আর পরিবারের ছোট সন্তান, আকাশ স্যার ইচ্ছে করে তোমার গায়ে হাত তুলতো না। হাত তুলতো খুব রেগে গেলে, যখন তুমি আকাশ স্যারকে বলতে তার মা ভাবি তোমার গায়ে হাত তুলেছে। আকাশ স্যার চাইতো তুমি এখান থেকে চলে যাও, কিন্তু শত মার খাওয়ার পরও তুমি ছিলে। কিন্তু এসব আকাশকে জানাতো কে? সব আমি জানতাম মা, এমনকি সেদিন যে সিফাত তোমাকে দিয়ে পা টিপে নিতে চেয়েছিল সেটাও আমি জানি। এসব কেন বলে নাই এতদিন আমাকে? মা রুচি, আকাশ স্যার খারাপ নয়, তোমাকে খুব ভালোবাসে আকাশ স্যার। মাঝে মাঝে সব আমাকে জানাতো আকাশ স্যার, এমনকি তোমার বাবা মায়ের খুনের ঘটনাও বলেছে আমাকে। তাহলে তুমি বা আকাশ আমাকে কেন জানাও নাই? আমাকে মানা করেছিল, তাই বলি নাই। আর আকাশ স্যার তোমাকে বিয়ে করার পর সব জানাতে চেয়েছিল, কারণ বিয়ের পর সব জানলে সবাইকে শাস্তি দিলেও আকাশ স্যারকে ভালোবেসে যেতে। সব শুনে রুজি কান্না করে দিল। এত সব করেছে আকাশ তার জন্য, আর রুজি আকাশের জন্য কোনো কিছুই করতে পারলো না। জানো মা, আকাশ স্যার এখন দিনমজুরের কাজ করে চলে, আগের মতো নেই আকাশ স্যার, অনেক বদলে গেছে। আমাকে আকাশের ঠিকানা জলদি দাও বাবা, অনেক বড় অন্যায় করেছে আমি আকাশের সাথে। দারোয়ানের কাছ থেকে আকাশের ঠিকানা নিয়ে দ্রুত রুজি চলে গেল। বাস্তবে আকাশ দিনমজুরের মতো কাজ করতেছে, আগে থেকে শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে। রুজিকে হঠাৎ সেখানে দেখে আকাশ অবাক হয়ে গেল। রুজি দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরলো, তারপর আকাশের পায়ে পড়ে গেল রুজি। এটা কি করতেছো তুমি? সবাই কেমন করে তাকিয়ে আছে দেখো। পা ছাড়ো রোজি, সবাই খারাপ মনে করবে। আমাকে তুমি ক্ষমা করে দাও আকাশ, আমার কারণে আজকে তোমার এই পরিণতি। এটা আমার বাবা মায়ের কৃতকর্মের ফল রোজি। পা ছাড়ো তুমি, তোমার প্রতি রাগ ক্ষোভ কোনোটাই নাই আমার। আমার সাথে চলো আকাশ, এখানে আর কোনো কিছু করতে হবে না তোমাকে। না রোজি, তা হয় না। তুমি কোথায় আর আমি কোথায়? ওই সময় মনে ছিল না তোমার আকাশ, যখন আমাকে ভালোবেসেছিলে গায়ে হাত তুলতে? তখন আর এখন অনেক পার্থক্য রোজি। কোনো পার্থক্য নেই, চলো তুমি। আকাশকে জোর করে নিয়ে গেল রুজি। আকাশ যেতে চাইছিল না,
কিন্তু রুজি যা করছিল আকাশের না যেও কোনো উপায় ছিল না। আকাশ রুজিকে তার বাসায় নিয়ে আসে। আচ্ছা আসলাম, তোমার মন শান্তি তো? এবার তাহলে আমি যাই। এখনো অভিমান করে থাকবে তুমি আকাশ? আচ্ছা বাদ দাও, তোমার সেই ভালোবাসার মানুষটা কোথায় যাকে তুমি প্রপোজ করেছিলে? ওটা ছিল আমার বন্ধু, একজনকে পছন্দ করত, তাই তোমার মতো করে তাকে শিখিয়ে দিতেছিলাম কি করে সে তার প্রেমিকাকে প্রপোজ করবে, আর সে সময় তুমি এসে আমাকে ভুল বুঝলে। সেদিনের ব্যবহারের জন্য আমি সরি। আর হ্যাঁ, আমি তো খারাপ মানুষ, আমার চলে যাওয়া উচিত। আকাশ, এখনো কি রেগে থাকবে তুমি? সবকিছু জানার পরেও তুমি এইভাবে কথা বলবে আমার সাথে? আমি কি ইচ্ছে করে ওসব কথা বলেছি নাকি? সব তো জানতে তুমি। যাকে ভালোবাসি সে যদি না বুঝে আমি কি করব? এখন তো সব বুঝতে পারতেছি, সব অনুভব করতেছি। তুমি আমার জীবনে সবার থেকে সেরা। আমার যে তোমাকে লাগবে, তোমাকে ছাড়া যে বাঁচতে পারবো না, চলতেও পারবো না। তাহলে সেদিন কেন ছেড়ে এসেছিলে? এতদিন তো ভালোই একা চলছিলে। পারি নাই একা চলতে, হয়তো কাজের ক্ষেত্রে চলতে পেরেছি, বাস্তবে তুমি ছাড়া আমি অচল। দুজনের মান অভিমান শেষ হলো। দুজনে সুখে শান্তিতে ঘর শুরু করে দিল। আকাশ রুজিকে সবসময় এখন সাপোর্ট করে, আগের মতোই। আকাশকে রুজির সব দায়িত্ব বুঝিয়ে দেয়। আকাশ আগের মতোই অফিস দেখাশোনা শুরু করে দিল। দুজনেই সুখে শান্তিতে বাস করা শুরু করে দিল। আকাশ আর রুজির যমজ দুটি সন্তান হলো, একটা মেয়ে আর একটা ছেলে। সবাই আকাশ আর রুজির জন্য দোয়া করবেন, কেমন?